আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে টাউন হলে। আর আমরা একটা বছর শেষ করছি। দিস ইজ 2025 ইজ এন্ডিং, 2026 ইজ গোয়িং টু স্টার্ট। সো এটা বছরের শেষ টাউন হল। তো এই জন্য আমি টপিকটাও চুজ করেছি যে পিপল লিডারশিপের যে টপিক, যে দ্য আর্ট অফ ডিলিং উইথ টিমস। আমি কিভাবে টিমকে লিড করব, ডিল করব। আমরা নর্মালি বেশিরভাগ সময় বিশ্বাস করি যদি আমি আমার টিমের যারা কাজ করে তাদেরকে যদি তাদের যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করে দিতে পারি, তারা কি কি করবে সেটা প্রপারলি জানাতে পারি, তাহলে আমি একজন ভালো ম্যানেজার অথবা লিডার। যেগুলো রিসোর্স তাদেরকে দিতে হবে, যেই জিনিসগুলো তাদেরকে জানাতে হবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এটা এনাফ নয়। কারণ যখন আপনি রিসোর্সগুলো প্রোভাইড করছেন এবং ইনফরমেশনগুলো জানাচ্ছেন, এগুলো প্রয়োজন, কিন্তু এটা হচ্ছে একটা রোবাটিক কমিউনিকেশন। পিপল আপনাকে তখনই ফলো করে যখন পিপল আপনার পার্সোনালিটি লাইক করে। যেমন আমি একটা উদাহরণ দিই, প্রায় সময় যখন ঢাকার মধ্যে ট্রেনিং করাই, তখন আমি তাদেরকে একটা কথা বলি যে ধরুন আমি ট্রেনিংয়ে আসার আগে বা ঢুকার আগে যে বিল্ডিংয়ে ট্রেনিংটা হচ্ছে, সেখানে হলওয়েতে আপনার সাথে দেখা হয়েছে আমার সাথে। এখন ওই সময় আপনিও জানতেন না আমি ট্রেনার, আমিও জানতাম না আপনি স্টুডেন্ট ওখানকার কনফারেন্সের। তো ধরুন আমাদের মধ্যে কোনো একটা কারণে একটু বাকবিতণ্ডা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, অথবা আমি আপনার সাথে মিসবিহেভ করে ফেললাম মনে করেন, বা আপনার কোনো আচরণ আমার পছন্দ হয়নি, আমিও মিসবিহেভ করে ফেললাম। এখন ট্রেনিং এর ভিতরে ঢুকার পরে দেখলেন যে আমি ট্রেনার, আপনি স্টুডেন্ট। এখন আপনি কিন্তু ট্রেনিং এ যখন ঢুকেছেন তখন আমার সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া নিয়ে ঢুকেছেন, হয়তো আমি নেগেটিভ আচরণ করেছি এই জন্যই আপনি নেগেটিভ আইডিয়া নিয়ে ঢুকেছেন। এখন আমার সম্পর্কে যখন এই ধরনের মানে আমাকে আপনি লাইক করছেন না, ওই মুহূর্তে গিয়ে দেখলেন আমি আপনার ট্রেনার, সেই মুহূর্তে দেখবেন আমি যত ভালো ট্রেনিং করাই না কেন আপনার মাথায় কিছু ঢুকবে না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনি আমাকে লাইক করেন না। তাহলে আপনি শুধু রিসোর্স প্রোভাইড করা, শুধু ইনফরমেশন প্রোভাইড করলে হবে না, আপনাকে তারা লাইক করতে হবে, তারা ট্রাস্ট করতে হবে, তারা আপনার সাথে কানেক্টেড হতে হবে। আর না হলেও তারা আপনার আন্ডারে কাজ করবে, তখন শুধু মিনিমাম কাজ করবে, তখন মোর দেন এনাফ করবে না। কারণ আপনাকে লাইক না করলে তারা শুধু চাকরি বাঁচানোর জন্য যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজই তারা করবে। তাহলে আমরা যদি সবচেয়ে বেশি সফলতা পাই পৃথিবীতে আজকে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লস হচ্ছে মানুষের রিলেশনশিপের মধ্যে গ্যাপ থাকার কারণে। এখন সেটা আরো একটু ক্লিয়ারলি বলি। আপনি দেখবেন অনেক এমপ্লয়ির সাথে আপনার খুব ভালো কানেকশন, যার সাথে আছে ভালো বোঝাপড়া, তাকে একটু হিন্টস দিলেই সে কাজ শুরু করতে পারে, অথবা তাকে একবার বললেই সে বুঝে ফেলে। আবার কিছু মানুষ আছে যে আপনাকে যথেষ্ট টাইম দিয়ে বোঝাতে হয়। এটার কারণ কি কখনো ভেবে দেখেছেন? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার সাথে আপনার বোঝাপড়া, বা যেটা র্যাপো বলা হয় ম্যানেজমেন্টে, সেই র্যাপোটা খুব স্ট্রং না। আপনারা একজন আরেকজনের সাথে খুব একটা গুড টার্মে না। এ কারণে যখন তার সাথে কাজ করতে যেতে হয়, তখন আপনার দুইজনের মাঝখানে প্রচুর ফিল্টার কাজ করে। ফিল্টার কাজ করে মানে সে আপনার পার্সোনালিটি লাইক করে না, আপনিও তার উপরে বিরক্ত। এই জিনিসগুলো মাথায় প্লে করে, যার কারণে আপনি যে মেসেজগুলো পাঠাচ্ছেন, এই যে এখানে একজন পার্সন, এখানে একজন পার্সন, এই যে মেসেজটা পাঠাচ্ছেন, এগুলো রিফ্লেক্ট হয়ে চলে আসে। কারণ ওই মানুষটা চিন্তা করতে থাকে যে এই লোকটা তো, এই এই লিডারটা রাইট না, হি ইজ ভেরি ডোমিনেটিং, হি ইজ ভেরি সাপ্রেসিং, হি মিসবিহেভস অল দ্য টাইম, হি হি ডাজন্ট কেয়ার, হি ডাজন্ট হেল্প, হি ডাজন্ট লাইক মি, দোজ কাইন্ড অফ থিংস। তাহলে রিলেশনশিপটা স্ট্রং, বোঝাপড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি পৃথিবীতে যে রিসার্চ বলছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লস হচ্ছে এই যে লিডার রাইট ওয়েতে কানেক্ট করতে না পারার কারণে, কানেক্ট করতে না পারার কারণে দেখা যায় যে এমপ্লয়িরা এম্পাওয়ার্ড হয় না, এবং আগে থেকে অনেক কিছু তারা লিডার লিডারের লিডারশিপ সম্পর্কে তাদের আইডিয়াটা থাকে না। যার কারণে লিডারকে অলওয়েজ ডিকটেট করতে হয়, লিডারকে অলওয়েজ গিয়ে উপস্থিত থাকতে হয়, এবং লিডার না থাকলে সেখানের কাজগুলো স্লো হয়ে যায়। কিন্তু রিসার্চে দেখা গেল যেই লিডারদের সাথে তার এমপ্লয়ীদের সাথে, তার টিম মেম্বারদের মধ্যে হার্ট টু হার্ট কানেকশন আছে, যেই লিডারের এমপ্লয়িরা 100% মন থেকে বিশ্বাস করে যে আমার লিডার ইজ এ গ্রেট পারসন, আই হ্যাভ টু ডু মাই বেস্ট ফর হিম, এই বিশ্বাসটা যখন, তখন সেখানে লিডার না থাকলেও লিডারের যেভাবে চাওয়া সেই অনুযায়ী কাজটা চলে। সো
প্রত্যেকটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি আছে, গোলস আছে এবং সিস্টেম আছে, কিন্তু সাকসেসটা রাইজ এবং ফল করে একটা জিনিসের উপরে। সেটা হচ্ছে যে কিভাবে লিডার আসলে পিপলের সাথে ডিল করে। কি- এখন আমরা যেই স্টাইলে ম্যানেজ করতে চাই পিপলকে, নর্মালি অর্ডার দিলাম, সব ইকুইপমেন্ট দিলাম, রিসোর্স দিলাম, ডু ইউর ওয়ার্ক, প্ল্যান দিলাম, ডু ইউর ওয়ার্ক, দ্যাটস এ কাইন্ড অফ এ মেশিন লাইক অ্যাক্টিভিটিস। ওটা মেশিন যেভাবে কমান্ড পাঠায়, উই আর অ্যাক্টিং লাইক দ্যাট, উই আর নট অ্যাক্টিং লাইক হিউম্যান। তো ওয়েলকাম ব্যাক। সো আমরা নর্মালি মোস্ট অফ দ্য টাইম এই যে মেশিনের মতো করে লিড করি। আমাদের মনে রাখতে হবে আমরা মেশিন নই। আমাদের মধ্যে বুদ্ধিমত্তা, আমাদের মধ্যে থিঙ্কিং ক্যাপাসিটি, ডিসিশন মেকিং ক্যাপাসিটি, ইমোশন, অনেক কিছুই আছে। এই যে এআই এসছে, এআই নিয়ে প্রচুর কথা হচ্ছে পৃথিবীতে। এআই খুবই ইম্পর্টেন্ট, আমি আনইম্পর্টেন্ট বলছি না, কিন্তু একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলে দিই, এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, এআই মানুষকে হেল্প করবে, মানুষকে আরো স্পিডি করবে, বাট এআই কে কারা চালাবে? স্মার্টলি, স্মার্ট মানুষরাই চালাবে। সুতরাং আপনি যদি স্মার্ট মানুষ হন তখন এআই দিয়ে আপনি বেনিফিট পাবেন। আর যদি আপনি আনস্মার্ট পারসন হন, আপনি যেমন, আপনি চ্যাট জিপিটি কে বলেন একটা ইমেল লিখে দিতে, সে লিখে দিবে, কিন্তু সে আসলে আপনি যেভাবে বলতে চেয়েছেন এটা 100% সে পারবে না। সে হয়তো আপনার চ্যাট জিপিটি আপনাকে কিভাবে হেল্প করতে পারে ইমেলটাতে, আপনার জায়গায় আমি হলে যেটা করবো, ইমেলটা আমি প্রথমে লিখবো, লিখে আমি চ্যাট জিপিটি কে এটা বলতে পারি এখানে কোনো গ্রামারের ভুল আছে কিনা একটু দেখো, রাইট? অথবা এখানে এই সেন্টেন্সটাকে এখানে আর সুন্দর ওয়ার্ড কি ইউজ করা যায় এটা আমাকে বলো, আই ক্যান ইমপ্রুভ ইট। But ChatGPT completely cannot replace me. So, as a leader, I should not be a machine. I should try to be a human. So, আমরা এ কারণে নর্মালি আমি অলওয়েজ একটা কথা বলি, আই এম ট্রাইং টু হিউম্যানাইজ দ্য লিডারশিপ। আমি লিডারশিপকে যন্ত্র থেকে মানুষ বানানোর চেষ্টায় আছি। এটা বলি যে ট্রাইং টু হিউম্যানাইজ লিডারশিপ ফ্রম মেশিন টু, trying to change people from machine to human. সো এটা মনে রাখতে হবে, মানুষের ইমোশন আছে, পার্সোনালিটি আছে, এক্সপেকটেশন আছে, তাদের স্ট্রেংথ আছে, তাদের উইকনেস আছে, তাদের ইনসিকিউরিটি আছে, রাইট? যখন বিশেষ করে ডিলিং এর একটা কথা আসছে না, এটা আজকের টপিকেতে নামে আছে দ্য আর্ট অফ ডিলিং উইথ দ্য টিম। শুধু ডিলটা নিয়ে কথা বলি এখানে। আপনি যখন আমাকে যে কোনো একটা দায়িত্ব দিবেন বা প্রপোজাল দিবেন, সর্বপ্রথম আমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে এই মানুষটা আমাকে কি দিবে, আমি কি পাবো, আমার বেনিফিট কি। এটা হিউম্যান বিইং এর ভেরি নর্মাল। আপনি আমাকে, আপনাকে বা অন্যকে, আপনার নিজেকে যতই সেলফিশ বলেন না কেন, পৃথিবীর সবচেয়ে সেরা জ্ঞানী মানুষও যখন একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করে তার মাথায় এটা আসে যে এখান থেকে আমি কি পাবো। আবার যার সাথে আমি কাজ করব, শুধু কি টাকা পাবো নাকি আমি কাজটা স্মুথলি করতে পারবো, সে আমাকে সাপোর্ট করবে, সে আমাকে কেয়ার করবে কিনা, ওই কাজটার মাধ্যমে আমি নিজে ভালো ফিল করবো। সো মেনি থিংস আই হ্যাভ এক্সপেকটেশন। অলওয়েজ রিমেম্বার, আপনার যেমন, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার যখন মাঝে মধ্যে কিছু বাজে লিডার ছিল, ব্যাড বস ছিল, ক্রুয়েল বস ছিল, আপনি অনেক কিছু এক্সপেক্ট করতেন, পেতেন না, খুবই আপসেট হতেন। এখনো আছে অনেকের এই ধরনের বস। আপনি খেয়াল রাখবেন, আপনিও তো বস, আপনিও তো লিডার, আপনিও একজন ম্যানেজার। আপনার নিচে যারা আছে তারাও কিন্তু সেই ওয়েতে এক্সপেক্ট করে আপনি যেমন আপনার বসের কাছ থেকে বা লিডারের কাছ থেকে আশা করেন। তাহলে কন্ট্রোল ইম্পর্টেন্ট, কিন্তু কানেকশনটা আরো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একজন লিডারকে কন্ট্রোল এবং কেয়ার দুটোই প্রোভাইড করতে হবে। আমি কিন্তু কন্ট্রোলের এবং ম্যানেজমেন্টের, সুপারভাইজিং এর মোটেও বিপক্ষে নেই, এগুলো খুবই নেসেসারি। এটা না হলে তো ডে টু ডে অপারেশনটা চলবে না। বাট কানেকশন, ক্লারিটি এবং কনসিস্টেন্সি, এখানে এই তিনটা ওয়ার্ড লিখেন, কানেকশন, ক্লারিটি এবং কনসিস্টেন্সি। সো কানেক্টিং, হার্ট টু হার্ট কানেকশন, এটা কিভাবে হয় আমি বলবো আরো অনেক কিছু, কিন্তু এই তিনটা ওয়ার্ড আমরা একটু দেখি। যে কানেকশন, যদি if you don't connect, if you don't have the right people, you are not gonna have the right output or right result. Clarity, এই যে আমি
একটা প্ল্যান নিয়ে যত বেশি স্টাডি করব, ডিপ থিঙ্কিং করব, আমারও তত বেশি ক্লিয়ার আইডিয়া হবে। ইন দ্য সেম ওয়ে, আমি কাজ ডেলিগেট করছি আমার এমপ্লয়ীদের কাছে, আমি যত ক্লিয়ার করে জিনিসটা কমিউনিকেট করতে পারবো, প্রেজেন্ট করতে পারবো, ওদেরকে আন্ডারস্ট্যান্ড করাতে পারবো, তারা তত বেশি পরিমাণ এটাতে এফিশিয়েন্ট হবে। আমাদের কিছু কিছু লিডার আছে, এই যে মানে ওই যে এদেরকে মজা করে বলা হয় এরা কম্পিউটার বস। এটা হচ্ছে যে সবকিছু ইমেল করে দেয়, তাতেই শেষ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চেষ্টা করবেন অফিসে যত কম থাকা যায়, অফিসে ততক্ষণই থাকেন। অফিসে আমি দুটো কারণে থাকি বা থাকতাম। একটা হচ্ছে যে যেটা আমার কম্পিউটারে বসে আমার কিছু কাজ করতে হবে, অথবা আমার এলোন কিছু ক্রিয়েটিভ কাজ করতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি হয়তো ক্লোজ ডোর মিটিং করতে হবে, কোনো আদার লিডার, কলিগ বা একাধিক লিডারের সাথে আমার ক্লোজ ডোর মিটিং করতে হবে, অথবা অফিসে এই মিটিংটা করাটা বাধ্যতামূলক। দ্যাটস হোয়াই আই উইল ডু। বাট ইফ আই ক্যান, আমার কলিগদের সাথে, আমার জুনিয়রদের সাথে, আমি যদি সম্ভব হয় আমি তার অফিসে গিয়ে মিটিংটা করার চেষ্টা করব, বিকজ দ্যাট ক্রিয়েটস মোর কানেকশন, বেটার কানেকশন। সো এটা মনে রাখতে হবে যে পিপল ট্রাই টু, আমি একটা কথা অলওয়েজ বলি, ট্রাই টু বিল্ড অ্যান অফিস ইনসাইড দ্য হার্ট অফ পিপল। আপনার রিয়েল অফিস হচ্ছে যে মানুষের অন্তরে। ওখানে যদি অফিস বানাতে পারেন, এই অফিস হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সেরা অফিস। সো ট্রাই টু লিভ দ্য অফিস, গো টু দ্য পিপল, বিকজ পৃথিবীর সব পিপল লাইক করে যে পিপল গুলো, যে পিপল গুলো ইজি গোয়িং। বাট ইজি গোয়িং মানে আবার লুজ বলছি না। আপনি এটা এমপ্লয়ীদেরকে, জুনিয়রদেরকে, কলিগদেরকে ক্লিয়ার করে দিতে হবে যে সিস্টেমের ব্যাপারে আমি কোনো ছাড় দিতে পারবো না, বাট তোমাকে সাপোর্ট করার ব্যাপারে আমার সর্বোচ্চ আমি করব, মেন্টরিং করার ব্যাপারে সর্বোচ্চ আমি করব, আমি হেল্প করার ব্যাপারে সর্বোচ্চ করব, শেখানোর ব্যাপারে আমি নিজে না জানলে আই উইল ফাইন্ড সামওয়ান এলস টু হেল্প ইউ। ওইটার ব্যাপারে আমি, ইউ উইল গেট মি 100%। বাট আমি সিস্টেম বা তুমি যখন রুলস ইন্টেনশনালি ভায়োলেট করবা, অনেক সময় রুল ভায়োলেট হয় দুই ভাবে, একটা হচ্ছে ইন্টেনশনালি ভায়োলেশন, আর একটা হচ্ছে যে আমি বুঝতে পারিনি এই জন্য আই মেড এ মিস্টেক। দ্যাট ওয়ান ইজ ফরগিভেবল ফর ওয়ান টাইম। কারণ আপনি যখন বললেন যে আমি মিস্টেক করেছি বিকজ আমি জানতাম না, আই আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে ফরগিভ করে দিচ্ছি, বাট সেম মিস্টেক ইজ রিপিটেড, এখন তো তুমি জানো। সো ফর দ্য ফার্স্ট টাইম, ফর like unintentional mistake I can forgive, but I really need to be connected and consistency. This is another thing is that consistency. আমার বিহেভিয়ার, আমার ডিলিংস গুলোতে যেন কনসিস্টেন্সি থাকে, অর্থাৎ আমাকে এটা নয় যে আমি জাস্ট বক্তব্যের খাতিরে বক্তব্য দিচ্ছি। হ্যাঁ, বক্তব্যের খাতিরে বক্তব্য দিচ্ছি, বাট আমার ক্যারেক্টারের মধ্যে বা চরিত্রের মধ্যে ওইটা আসলে, বা বিশ্বাসযোগ্যতার মধ্যে ওটা নেই, তাহলে আই এম নট দ্য রাইট লিডার। তাহলে আমি যে জিনিসগুলোতে বিশ্বাস করি অ্যাজ এ লিডার, যেভাবে ডিলিং করি, যেভাবে কমিউনিকেট করি, এটা যেন অলওয়েজ সেম হয় অথবা আরো ইমপ্রুভ করে, ডাউনে যাতে না যায়, এটা খেয়াল রাখবেন। অবশ্যই আমি আরো ইমপ্রুভ করব, আজকে যেভাবে আপনার সাথে ডিল করতেছি তার চেয়ে বেটার করলে আপনি আমাকে আরো বেশি বিশ্বাস করবেন। কিন্তু যদি সেটা ডাউনে যায়, তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন না। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমি, আমার কনসিস্টেন্সিটা খুবই প্রয়োজন। তাহলে কানেকশন, ক্লারিটি এবং কনসিস্টেন্সি, এই তিনটা জিনিসেই আমাদেরকে আমাদেরকে একটা বেটার লিডার হিসেবে এস্টাবলিশ করতে পারে। এখন আমরা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড পিপল বিফোর ইউ লিড দেম। এই পয়েন্টটা লিখেন, আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে যাব। নাম্বার ওয়ান পয়েন্ট, এতক্ষণ যেটুকু কথা বললাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড পিপল। আমার ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে না, অর্থাৎ মানুষকে বোঝার চেষ্টা করুন, তাদেরকে লিড করার আগে তাদেরকে বুঝুন, অর্থাৎ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি, try to understand how they behave, try to understand how they make decision, try to understand what they like, try to understand what they dislike.
Try to understand how their emotion flows. Try to understand their background. যদি সম্ভব হয় মাঝে মাঝে ওয়ান টু ওয়ান বসে তার সম্পর্কে জানা, সে কোত্থেকে এসছে, কোথায় পড়াশোনা করেছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এটা মানে তাকে কোনোভাবে ইয়া করার জন্য নয়, পার্সোনালি আনইনটেনশনালি জানার জন্য নয়। আপনি যত একটা মানুষের সাথে, আর তাছাড়া আপনি যখন মাঝে মধ্যে ওয়ান অন ওয়ান বসে তার ব্যক্তিগত সুন্দরভাবে বাট নাইস ওয়েতে ব্যক্তিগত আলোচনা করবেন বা তার গ্রোথ সম্পর্কে আলাপ করবেন, সেই ভবিষ্যতে কোন কেরিয়ারে যেতে চায় এটা আলাপ করবেন, তখন তার মাইন্ডসেটটা আপনি বুঝতে পারবেন। সো ইউ ক্যানট লিড পিপল ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা মনে রাখতে হবে, ইউ ক্যান নট লিড পিপল ইউ ডু নট ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাম। সো আমাদেরকে মনে রাখতে হবে যে এভরি টিম মেম্বার কামস উইথ ডিফারেন্ট মোটিভেশন অথবা ডিফারেন্ট মাইন্ডসেট। দে হ্যাভ ডিফারেন্ট মাইন্ডসেট। সো কেউ রেকগনিশন চাই, কেউ গ্রোথ, কিছু কিছু এমপ্লয়ি আছে আপনার কাছ থেকে ইনক্রিমেন্ট চাচ্ছে না, সে চাচ্ছে যে আপনি তাকে একটু হেল্প করেন, তাকে লার্নিং এর ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে, যাতে সে নেক্সট লেভেলে যেতে পারে। সাম পিপল ওয়ান্ট জব সিকিউরিটি, স্টেবিলিটি, যে মানে আমি, আমার ভাই এত বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই, আমি যেন এই জবটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, আবার কেউ চায় যে কিছু ব্যক্তি স্বাধীনতা অথবা আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো। আমি যেটা এখানে বোঝানোর চেষ্টা করছি নাম্বার ওয়ান টপিকে, যে আন্ডারস্ট্যান্ড পিপল বিফোর ইউ লিড দ্যাম, এটার আন্ডারে এই কথাগুলো বলছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে কে কি চায়। আমি এটা বলছি না যে যে যা চাই তা দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি সেই অনুযায়ী আপনি তাকে লিড করতে পারবেন। মনে করেন একজন খুব শিখতে পছন্দ করে, গ্রোথ চায়, এখন আপনি একটা প্রজেক্ট আনলেন, তাকে বুঝিয়ে দিলেন, তাকে এই ধরনের একটা মোটিভেশন দিলেন, বললেন যে আমি এটা তোমাকে দেওয়ার কারণ হচ্ছে আমি জানি তুমি নতুন শিখতে পছন্দ করো, এই প্রজেক্টে দেয়ার আর সো মেনি গ্রোথ ফ্যাক্টর, তুমি অনেক কিছু লার্ন করতে পারবে এই প্রজেক্ট থেকে, এবং এটা বিশেষ করে তুমি নেক্সট লেভেলে যে যেতে চাচ্ছ, এই নেক্সট লেভেলটার জন্য এটা খুবই উপকারী প্রজেক্ট হবে। দেখবেন সে সাথে সাথে এটা জাম দিয়ে পড়েছে, রাইট? অথবা কেউ একজন প্রমোশন চায়, রেকগনিশন চায়, বলতে পারেন যে এই প্রজেক্ট করলে তুমি অন্যান্য বসদের নজরে পড়বে, দে উইল রেকগনাইজ ইউ, দেন দে উইল সে ও মাই গড, তাহলে এটা করলে আমি বড় লিডারদের সাথে মিট করতে পারবো, বা আমার ডিরেক্টরের সাথে, অপারেশনস ডিরেক্টরের সাথে দেখা হবে, ও সো আইল ডু ইট বিকজ দে উইল নো মি, দে উইল নো অ্যাবাউট মি। সো লিডারশিপ ইজ ইমোশনাল ওয়ার্ক, নট টেকনিক্যাল ওয়ার্ক। লিডারশিপ ইজ ইমোশনাল ওয়ার্ক, নট টেকনিক্যাল ওয়ার্ক। এটা বলতে বোঝানো হচ্ছে অবশ্যই আপনি সিস্টেম ফলো করবেন, বাট লিডারশিপ ইজ টু ক্যাচ দ্য ইমোশন, লিড দ্য ইমোশন, কন্ট্রোল দ্য ইমোশন, হেল্প উইথ দ্য ইমোশন, রাইট? বিকজ পিপল আর ইমোশনাল বিইং। সো আমরা প্রথম পয়েন্ট যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড পিপল বিফোর ইউ লিড দেম, রাইট? সো এখন মাঝে মাঝে ওয়ান অন ওয়ান কিছু ডিসকাস করেন এই পয়েন্টের আন্ডারে। যখন ডিসকাস করবেন তখন আপনি কিছু প্রশ্ন করবেন তাদেরকে, যে হোয়াট ইজ ইয়োর গ্রোথ এক্সপেকটেশন, যে তুমি কি কি শিখতে চাও, বা আগামী 5 বছর মধ্যে নিজেকে কোথায় দেখতে চাও, অথবা হোয়াট মোটিভেটস ইউ, তোমাকে কি মোটিভেট করে, কোন ধরনের পরিবেশ হলে তুমি বেশি লার্ন করতে পারো এবং বেশি এফিশিয়েন্ট হতে পারো। হোয়াট ফ্রাস্ট্রেটস ইউ, কোন জিনিসটা তোমাকে ফ্রাস্ট্রেট করে। হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে পছন্দ করো। হাউ ডু ইউ লাইক ফিডব্যাক ডেলিভার্ড, তুমি কোনভাবে ফিডব্যাকটা দিলে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। ট্রাই টু আস্ক সাম কোয়েশ্চেন, বিকজ যত বেশি আন্ডারস্ট্যান্ড করবেন এমপ্লয়ীদেরকে, তত বেশি পরিমাণ কনফ্লিক্ট রিডিউস হবে, অর্থাৎ কনফ্লিক্ট কমে যাবে এবং কোঅপারেশন এবং কোলাবোরেশনটা ইনক্রিজ করবে। তো এতক্ষণের যে ডিসকাশন, নাম্বার ওয়ান পয়েন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পিপল বিফোর ইউ লিড দেম। আমাদের পিপলদের, আমরা এরকম কিছু গল্প শুনেছি না, বাদশাহ হারুন রশিদ, নেলসন ম্যান্ডেলা, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় ছদ্মবেশে মানুষের কাতারে আসতেন মানুষকে বোঝার জন্য, মানুষ কি চায় সেটা বোঝার জন্য। যেমন নিউ ইয়র্কে ব্রঞ্জের একজন কংগ্রেস ওম্যান, মানে বাংলাদেশে যেটা এমপি বলা হয় আর কি, ও যখন প্রথম পার্লামেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিল, ইলেকশন করার সিদ্ধান্ত নিল, সে প্রথম যে কাজটা করেছে, নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত ড্রাইভ করেছে। ড্রাইভের উদ্দেশ্য ছিল
জায়গায় জায়গায় দাঁড়ানো, মানুষকে শুধু জিজ্ঞেস করা তোমার জনপ্রতিনিধির কাছে তুমি কি চাও, হোয়াট ইজ ইয়োর এক্সপেকটেশন, অ্যান্ড শি স্টার্টেড টেকিং নোটস। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পিপল ইউ ক্যানট লিড দেম, এটা মনে রাখতে হবে। সেকেন্ড যে পয়েন্টটার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে ক্রিয়েট সাইকোলজিক্যাল সেফটি। টপিকটা লেখার ক্রিয়েট সাইকোলজিক্যাল সেফটি। এখন আমরা কোম্পানিতে আমরা প্রচুর পদক্ষেপ নেই ফিজিক্যাল সেফটির জন্য, রাইট? মেশিন যেখানে চলে বা এনিওয়ে আমরা প্রচুর সেফটি স্টেপ নিই। আমাদের যেগুলো রেগুলেটরি এজেন্সি যারা আছে তারাও প্রচুর রিকোয়ারমেন্ট দেয়, যে বিএসটিআই অথবা যেগুলো অকুপেশনাল যে সেফটি নিয়ে যে সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করে, আইএসও, দে আর গিভিং আ লট অফ কন্ডিশন, যে আমরা কোন কন্ডিশনে কোন এনভায়রনমেন্টকে এমপ্লয়িকে কাজ করাবো। তো এটা হচ্ছে ফিজিক্যাল সেফটি, কিন্তু মানুষ ফিজিক্যাল সেফটির বাইরে আরেকটা বড় সেফটি চাই, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি। মানুষ, এই যে আমাদের ইসলাম ধর্মে যেটা বলা হয়েছে যে তুমি তুমি সে হচ্ছে যে মুমিন পার্সন যার হাত এবং জিহ্বা দোনোটার থেকে মানুষ নিরাপদ থাকে। তাহলে হাত দিয়ে কি আমি আঘাত করলে কি করতে পারবো? ফিজিক্যাল ইনজুরি করতে পারবো, কিন্তু আমি জিহ্বা দিয়ে সাইকোলজিক্যাল ইনজুরি করতে পারবো, কাউকে মানসিকভাবে আঘাত দিতে পারবো। তো দেখেন এখানে পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আসলামও চিন্তা করেছেন যে সাইকোলজিক্যাল সেফটি, এটার মানে হচ্ছে আপনি কিভাবে লিড করবেন। এই যে যেমন আমাদের হিন্দু ধর্মে গীতার মধ্যে যে লর্ড কৃষ্ণ অর্জুনকে শিখাচ্ছিল যে কিভাবে তার তার সৈনিকদের বা তার যারা তার ওয়ারিয়র তাদেরকে কিভাবে সাইকোলজিক্যালি সে লিঙ্ক করতে পারবে, তাকে কোচ করছিল টিম এটার মধ্যে। তারপর অর্জুন উইন করা শুরু করে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি সাইকোলজিক্যাল সেফটি বা মানুষকে মোটিভেট করা, মানুষকে কেয়ার করা, মানুষকে নিরাপদ ফিল করানো, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এটা যখন আম, অনেক সময় দেখবেন যে বেতন একটু কম হোক কিন্তু আমি এই বসকে ছেড়ে যাব না, বাট বিকজ হি কেয়ারস অ্যাবাউট মি। অর অন্য একটা কাজ, কোম্পানিতে আমরা বেতনের জন্য গেলেও ওই আগের একটা ভালো বসকে মিস করতে থাকি। যেমন আমি যখন ম্যানেজার হই সুপারভাইজার থেকে, তারপরেও আমি আমার একসময় সুপারভাইজার এর কাছে বারবার যেতাম, যদিও বা তখন আমি তার ডিপার্টমেন্টে কাজ করি না, আমরা সাইড বাই সাইড ডিপার্টমেন্টে কাজ করি। আমি তাকে ডিঙ্গাইও অনেক বড় পজিশনে চলে গেছি, বাট স্টিল আই ইউজ টু গো টু হিম বিকজ হি অলওয়েজ গেভ মি গুড সলিউশন এবং কেয়ার। So look at this. Still, he was not my boss, but I still went to him because I feel safe. আমার কথাগুলো শেয়ার করে। এখন সাইকোলজিক্যাল সেফটির আরেকটা বিষয়, শুধু কেয়ার নেয়া না, আমি যে আপনার সাথে কতটুকু শেয়ার করব কথা, যতটুকু শেয়ার করলে আমি নিরাপদ, রাইট? আপনি আমাকে কোনো প্রকার ট্র্যাপে ফেলবেন না ওই কথাগুলো দিয়ে। আবার সেকেন্ড সেফটি হচ্ছে আমি তো এখন নিরাপদ ফিল করলাম বা আমি আপনার সাথে শেয়ার করলাম, কোনো একদিন আপনার সাথে আমার কনফ্লিক্ট হতে পারে, কোনো একদিন আপনার সাথে দ্বিমত হতে পারে, আপনি তখন কথাগুলো আমার এগেনস্টে ইউজ করবেন কেন? যারা ভালো লিডার তারা কখনোই করে না, তারা কখনোই করে না। সো এখানে সাইকোলজিক্যাল সেফটিটা খুবই ইম্পর্টেন্ট। সো টিম পারফর্মস হোয়েন দে ফিল সেফ এনাফ টু স্পিক। যেমন আমরা কথা বলতে পারি না, আমরা আমাদের দেশেও মানে এখন হয়তো অনেক কিছু বলতে পারছি, বাট আমরা স্টিল, যেমন আমি একটা মজার উদাহরণ দিই। আমি হাদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আমি কোনো দলীয় পোস্ট না, সিম্পল, যে মানে তার লিডারশিপ নিয়ে বা তার তার জন্য খারাপ লাগছিল। আমাকে সাথে সাথে আমাদের এখানে আমেরিকা থেকে আমাদের একজন বড় ভাই তিনি আমাকে কল দিলেন, বললেন যে এই পোস্টটা উইথড্র করে ফেলো। ওয়াই? বললো যে এটা দেখা যাবে তোমাকে অনেকে শত্রু ভাববে, দেশে গিয়ে তুমি ট্রেনিং করাচ্ছ, দে উইল নট, সাম পিপল উইল নট লাইক ইউ। এই যে একটা আতঙ্ক, যে একটা নিরাপদ পথ। অথচ আমেরিকাতে আমি চাইলে কালকে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে দিতে পারি, আমাকে কেউ আমার গায়ে টোকাও লাগাবে না। আই ক্যান ডু দ্যাট অ্যাজ অ্যান আমেরিকান। আই হ্যাভ রাইট, আমি যদি সামথিং, ইফ আই সি দ্যাট প্রেসিডেন্ট ইজ নট ডুইং রাইট, আই হ্যাভ এভরি রাইট টু ফাইল এ কেস এগেনস্ট হিম ইভেন হোয়েন হি ইজ দ্য প্রেসিডেন্ট। সো সাইকোলজিক্যাল সেফটি, আমি এখানে পলিটিক্যাল কথা বলতে আসিনি, যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনার এমপ্লয়িরা, হ্যাঁ তারা অবশ্যই তাদের বয়স্ক তারা কন্ট্রোল করে নাইস হতে
রাইট ওয়েতে বলতে হবে, কিন্তু তারা যেন সত্য কথাগুলো উচ্চারণ করতে পারে, প্রবলেমগুলো ডিসকাস করতে পারে, ওইটুকু 100% অটোনমি তো দরকার আছে, রাইট? সো people will not contribute ideas if they fear criticism. ও ওই পরিবেশে কখনোই আইডিয়া শেয়ার করবে না যদি মনে করে যে ওই আইডিয়াটা ক্রিটিসাইজ করবে অথবা তাকে পার্সোনাল অ্যাটাকের শিকার হতে হবে। এখন আরেকটা কথা, যে আপনার টিম মেম্বাররা অনেক সময় আইডিয়া শেয়ার করবে, হ্যাঁ এই আইডিয়াটা হয়তো নেয়ার মতো না, কিন্তু সেটার জন্য যদি আপনি বলেন যে এই আপনি বারবার যে আইডিয়াগুলো নিয়ে আসেন এগুলো রং, এগুলোই এখন, সে পরবর্তীতে আইডিয়া আনা বন্ধ করে দেবে, right? So we need to make sure that we are giving that encouragement, motivation. Jay, thank you very much for sharing this. I will look into this. এবং আমি পরবর্তীতে, তো এই জিনিসটা নিয়ে পরবর্তীতে তার যদি এটা অ্যাকসেপ্ট না করেন, তাকে একদিন ডেকে বলতে পারেন যে এটা খুব ভালো আইডিয়া ছিল, বাট আমাদের আরেকটা বেটার আইডিয়া আসছে, আমরা ওটা নিতে চেয়েছি, বাট থ্যাংক ইউ, তোমার এখান থেকেও আমি কিছু কিছু আইডিয়া ওখানে অ্যাড করেছে। সো গিভ সাম কাইন্ড অফ সেফটি যেখানে পিপল ক্যান স্পিক আপ। সো মিস্টেক্স শুড লিড টু লার্নিং, নট টু হিউমিলিয়েশন। মিস্টেক্স আর দ্য অপরচুনিটিস, এই কালচারটা গড়ে তুলতে হবে। মিস্টেক্স আর দ্য অবশ্যই রিপিটেড মিস্টেক্স না, mistakes are the opportunities. So mistakes should be investigated, mistakes should be discussed, ওখান থেকে লার্নিংটা নিতে হবে, হিউমিলিয়েশন না, কাউকে হিউমিলিয়েট করা না। আর মানুষের মিস্টেক আলোচনা করার সময় কোনটা পাবলিকলি আলোচনা করতে হবে, কোনটা প্রাইভেটলি আলোচনা করতে হবে, সেটা যেন লিডার বুঝতে পারে। প্রাইভেটলি আলোচনা করলে তো ওয়ান অন ওয়ান আলোচনা করছেন, পাবলিকলি যদি কোনো সময় এই প্রবলেমটা নিয়ে আলোচনা করেন, মনে করেন আপনি মনে করেছেন যে এই প্রবলেমটা সবার জানা উচিত, এমনভাবে আলোচনা করবেন যাতে ওই মানুষটার হয়তো নাম না আসে, বা ওই মানুষটা হিউমিলিয়েটেড ফিল না করে, অথবা ওই মানুষটার অনুমতি নেওয়া যে এই জিনিসটা কি আমরা ডিসকাস করতে পারি কিনা। ইট ইজ সো ইম্পর্ট্যান্ট যে আমরা একটু ডিফারেন্ট আউটলুকে এই কাজটা করছি। এখন অনেকে আমাকে বলে, ভাই আপনি যে লিডারশিপ শিখাচ্ছেন এটা বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় না। আই ডোন্ট বিলিভ। আমি বাংলাদেশে অনেক ভালো ভালো লিডারও দেখেছি, এবং বাংলাদেশের সমস্ত এমপ্লয়ীদের মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো আছে তার বস থেকে পাওয়ার। আরেকটা কথা আমি বলি, সেটা এটা নয় যে আমি, আপনার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আছে, আমার বসরা তো ভাই আমাকে এই ধরনের আচরণ দেয়নি, এই জন্য দেয়নি বলে কি আপনিও আপনার টিমের সাথে এইভাবে করবেন? নাকি আপনি একজন ডিফারেন্ট লিডার হবেন, যে আমি পাইনি ঠিক আছে, বাট আমার টিম পাক, এই মানসিকতা আমি ধারণ করি। হ্যাঁ, সো ওই একটা কবিতা আছে না, উত্তম অদম বা মানে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি মানুষ হন, আপনার বস মানুষ হয়নি তো কি হয়েছে? সো মেক শিওর করবেন যে যখন আপনি সেফটিটা, সাইকোলজিক্যাল সেফটিটা এনশিওর করতে পারবেন, তখন দেখবেন যে টিম ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভিটি বাড়বে, এবং তারা ইনিশিয়েট করবে, কারণ তারা তারা কখনোই ভয় পাবে না। থ্যাংক ইউ, একজন বললেন অ্যাবসলিউটলি অ্যাপ্লাই করা যায়, আই আই ডু এগ্রি উইথ দ্যাট। সো প্রেজ ইন পাবলিক, এটা একটা পয়েন্ট লিখে রাখেন, প্রেজ ইন পাবলিক, কারেক্ট ইন প্রাইভেট। কাউকে কারেক্ট করতে হলে সিক্রেটলি করবেন, প্রশংসা করতে হলে সবার সামনে করবেন। ক্যান ইউ ডু দ্যাট? ওকে, সো অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন যেগুলো থিঙ্কিং প্রভোক করবে, যে হোয়াট আর উই মিসিং হিয়ার, ক্যান ইউ গিভ মি সাম আইডিয়াস? হ্যাঁ, সো আস্ক দ্যাট কোয়েশ্চেন, থ্যাংক পিপল ফর অনেস্টি, এবং ইভেন হোয়েন ইট ইজ আনকমফোর্টেবল, ইভেন সে যদি আপনার মিস্টেক নিয়েও আলোচনা করে, আপনি লিডার, আপনি ভুল করেন, অনেক ভুল করেন, আমি লিডার হিসেবে আমি ভুল করি, এখনো করি, অনেক করি, but I love the people who come out and say that you need to correct this. But অবশ্যই কাউকে কারো ভুল ধরিয়ে দেওয়াটা ইনসাল্ট করার জন্য নয়, হিউমিলিয়েট করার জন্য নয়, এটা বলতে হবে রেসপেক্টফুলি। আবার যতটুকু সম্ভব অন্যের ভুলটা প্রাইভেটলি ধরিয়ে দিতে পারলে ভালো, পাবলিকলি নয়। আমাদের কিছু পিপল আছে যারা পাবলিকলি হিউমিলিয়েট করলে তাদের বসই বা তাদের লিডারশিপ অনেক বড় হয় এটা মনে করে, ট্রাস্ট মি।
যখন আপনি পাবলিকলি কাউকে হিউমিলিয়েট করছেন, ওই পার্সন তো আপনার, ওই পার্সনের বিশ্বাস তো আপনার উপর থেকে উঠে যাবে যাবে, যারা আশেপাশে আছে তারাও সতর্ক হয়ে যাবে, আপনাকে আইডিয়া দেওয়া বন্ধ করবে, আপনার সাথে শেয়ার করা বন্ধ করবে, বিকজ দে স হাউ ইউ বিহেভ। সো মেক শিওর ইউ আর ডুইং ডিফারেন্টলি। এখন আমরা 2 নম্বর যেটা আলোচনা করলাম এতক্ষণ, এটা হচ্ছে ক্রিয়েট সাইকোলজিক্যাল সেফটি। এখন 3 নম্বর যে জিনিসটা আমি বলবো, এতক্ষণ আমরা কেয়ারের কথা বলেছি, কিন্তু আমার কাজ তো উদ্ঘাটন কাজ তো সম্পন্ন হতে হবে, আমার কাজ কমপ্লিট হতে হবে। তো আমি এই জন্য আমার কমিউনিকেশনটা ক্লিয়ার করা উচিত। এটা করতে হলে আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেট ক্লিয়ার এক্সপেকটেশন। আপনি কি চান সেটা নাইসলি, সিস্টেম্যাটিক্যালি এবং খুবই কানেক্টিভিটি দিয়ে, তার সাথে কেয়ার দিয়ে তার সাথে এটা শেয়ার করুন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, দিস ইজ হোয়াট ডিপার্টমেন্ট ওয়ান্ট, দিস ইজ হোয়াট উই নিড। ওকে, সো কনফিউশন যদি থাকে, পৃথিবীতে বেশিরভাগ ইনএফিসিয়েন্সির কারণ হচ্ছে এমপ্লয়িরা, প্রায় 70%-এর উপরে এমপ্লয়ি ওয়ার্ল্ডে বলেছে যে তাদের বস তাদের সাথে কমিউনিকেট যেটা করেছে সেটার মধ্যে প্রচুর কনফিউশন, তারা ক্লিয়ার ধারণা পায়নি যেটা ডেলিগেট করেছে। পৃথিবীর মোর দ্যান 50% পিপল আর নট হ্যাপি উইথ দেয়ার বসেস কমিউনিকেশন স্টাইল অ্যান্ড কমিউনিকেশন ক্যাপাসিটি। সো কমিউনিকেশন ইজ, আমাদের একটা কোর্স আসতেছে জানুয়ারি থেকে, যে লিডারশিপ কমিউনিকেশন সার্টিফিকেশন, এটা একটা 8 উইকস লং কোর্স। যাই হোক, আমি এখানে কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, যেটা আমি প্রয়োজন অনুভব করি। আমি যে টপিকগুলো নিয়েছি, যেগুলো সবচেয়ে সিরিয়াস টপিক ওয়ার্ল্ডে, আমি আরো আগে আগে অনেক বিষয় পড়াতাম, আমি কমপ্লিটলি কনসাইজ করে ফেলেছি এখন। লিডারশিপ, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রোডাক্টিভিটি এবং আহ, যে হার্ট কানেক্টিং লিডারশিপ, আমি এই টপিকগুলো, কারণ আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাই আমরা সবাই ল্যাকিং এ আছি। আপনি এটা মনে করবেন না যে আমি যেগুলো এখন বলছি এগুলো আমি আগে, মানে একেবারে আমি সুপার, জন্ম হয়েছি মায়ের পেট থেকে সুপার লিডার হয়ে, ব্যাপারটা এরকম নয়। আই মেড সো মেনি মিস্টেকস হোয়েন আই এম লিডিং, আই গ্রাজুয়ালি লার্ন। এই যে আপনার সাথে যে কথাগুলো বলছি, এগুলো আমার জীবন থেকে নেয়া। ওই যে জহির রায়হানের একটা মুভি আছে না, জীবন থেকে নেয়া, আমি টাইটেলটা খুব লাইক করি। জীবন থেকে নেয়া, যেগুলো আমি মিস্টেক করেছি, যেগুলো আমি সাফার করেছি, আবার যেগুলো আমি আমার বসের কারণে সাফার করেছি, সেই বিষয়গুলোই আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি, কারণ আমরা সবাই নিজেদেরকে কারেক্ট করার চেষ্টা করছি। সো সেট ক্লিয়ার এক্সপেকটেশন, ক্লারিটি ক্রিয়েটস ফ্রিডম। ক্লারিটি ক্রিয়েটস ফ্রিডম, ক্লারিটি মানে ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার ডেলিগেশন। এখন ক্রিয়েটস ফ্রিডম বলতে কি বোঝায়, সেটা হচ্ছে একটা মানুষ যখন পরিষ্কারভাবে ধারণা পায় তার কি করতে হবে, সে তখন তার মাইন্ডটাকে, তার অটোনমিটাকে সে অ্যাপ্লাই করতে পারে। এখন আমাকে যা করতে বলা হয়েছে সেটা সম্পর্কে যখন আমার ক্লিয়ার ধারণাই নেই, হাউ ক্যান আই বি এবল টু রিয়েলি ডু সামথিং ইন দ্য রাইট ওয়ে? সো হাউ আই ক্যান do it freely. Okay, so make sure that we are being very clear. So lack of clarity is one of the biggest time waster in teams. এটা আমি অলরেডি বলেছি, আমাদের কোটি কোটি টাকা লস হচ্ছে আমরা কমিউনিকেট করতে জানি না বলে। এখন কথাটা আপনার কাছে অদ্ভুত শোনা হবে, কমিউনিকেশনের কারণে কিভাবে কোটি কোটি টাকা লস হচ্ছে, সেটা হচ্ছে কারণ আমি যখন ক্লিয়ারলি নিজে বুঝবো না, নিজের সাথে ঠিকমতো কমিউনিকেশন যখন করতে পারবো না, তখন আমি নিজে যেটা ভালো বুঝবো না সেটা আমি আরেকজনকে ভালো বুঝাতে পারবো না। আর আমার টিম মেম্বারকে যদি প্রতিটা গাইডলাইন, যদি ওকে যদি আমি গ্রো না করি, ওকে যদি ইমপ্রুভ না করি, ওকে যদি আমি ট্রেন না করি এবং ক্লিয়ার কমিউনিকেট না করি, তাহলে সে আমাকে, আমি যেই স্পিডে কাজ চাই, যে রকম প্রোডাক্টিভিটি চাই, সেটা আমাকে দিতে পারবে না। তার মধ্যে, কারণ তার মধ্যে কনফিউশন থাকলে সে, হি উইল মেক মিস্টেক্স অ্যান্ড হি উইল বি লেট টু ডু ইট। আরেকটা প্রোডাক্টিভিটির মানে রিসার্চ থেকে আসছে যে যখন আমাদের পরিষ্কার ধারণা থাকে না, তখন আমরা প্রোকাস্টিনেট করি, তখন দেখবেন যে মানে আমরা, আমাদের মন অন্যদিকে চলে যায়, কারণ আমাদের মাইন্ড যেটা ক্লিয়ার থাকে না কোনো কাজ সম্পর্কে, আমাদের মাইন্ড সেই কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে অটোমেটিক্যালি। তখন দেখবেন আপনার ওই রুমে মুভি দেখতেছে, তো সেটা আপনার মাইন্ড বলবে যে ওখানে মুভি দেখো, তোমার তো আরো 2 দিন আছে প্রজেক্টটা করার, আপনি তখন দেখবেন ওইদিকে। আসলে মুভিটা মেইন সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে আপনি কাজটা সম্পর্কে হয়তো ক্লিয়ার ধারণা নেই, অথবা আপনি যে বসের আন্ডারে কাজ করছেন সে ওভাবে কোলাবোরেশনটা করে না অনেক কিছু ক্ষেত্রে, অথবা আপনি, শুধু বসের দোষ দিব না এখানে, অথবা আপনি নিজেও
রিয়েল ফোকাস করেননি ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য। সো আমাদের ফাজি মাইন্ড যখন থাকে, কনফিউজড মাইন্ড অলওয়েজ আমাদেরকে ওই কাজটা না করার জন্য উৎসাহিত করে বা করার জন্য নিরুৎসাহিত করে। এটা মনে হয় সাইকোলজিক্যাল, আমরা হিউম্যান বিইং, আমাদের মাইন্ড যেটা বলে আমরা শুধু সেটাই করি বা করতে চাই। যেমন আমার কালকে একটা কোর্স এটা এখানে সিটির একটা ব্যাপার, কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেটটা জমা দিতে হবে, এটা ডেডলাইন। তো আমি কালকে রাতে 3টা পর্যন্ত বসেছিলাম, বিকজ আই নো দ্যাট আই হ্যাভ টু ডু ইট, ইট হ্যাজ এ রেজাল্ট। আমি যদি না করি আই উইল বি পেনালাইজ, আই হ্যাভ টু পে ফাইন ফর দ্যাট। অর্থাৎ আমি সাবমিটটা, এটা দিস ইজ দ্য ডেডলাইন, আই হ্যাভ টু ডু ইট। সো তার মানে আমি রাতে 3টা পর্যন্ত করেছি। হোয়াট ইজ দ্য মোটিভেশন? বিকজ মোটিভেশন এখানে দুইটা, একটা হচ্ছে করলে আমি জিনিসটা সুন্দরভাবে সাবমিট করতে পারবো, আবার না করলে আবার পানিশমেন্টের ব্যবস্থা আছে। সো মানে ফাইন আর কি। সো আই ডিড ইট বিকজ এট দ্য টাইম আমার মাইন্ড আমাকে বলছে যে নো ম্যাটার হোয়াট ইউ শুড নট গো টু স্লিপ উইদাউট কমপ্লিটিং ইট। তাহলে আমাদের মাইন্ড যেভাবে ডিরেক্ট করে আমরা সেভাবে আসলে কাজ করি। সো এটা এখন এভরি টিম নিডস ক্লারিটি অন, টিম মেম্বাররা আপনার কাছ থেকে কি কি এক্সপেক্ট করে, তার রোল কি। একটা প্রজেক্ট বলুন বা একটা নির্দিষ্ট কাজ বলুন, সেখানের মধ্যে তার রেসপন্সিবিলিটিস কি, রোলস কি, সেটা সম্পর্কে তার ক্লিয়ার ধারণা প্রয়োজন। ওকে, ডেডলাইন কখন সেটা ধারণা প্রয়োজন, কাজটার প্রসেসটা কি সেটা সম্পর্কে কমপ্লিট ক্লিয়ার ধারণা প্রয়োজন। আর তাকে যদি রোবটের মতো ইউজ করা হয় তখন সে কাজে উৎসাহ পায় না। তাকে কিছু ডিসিশন মেকিং অথরিটি দিতে হবে। অফকোর্স তাকে মেন্টরিং করতে হবে যে তুমি এই জায়গায় এই প্রবলেমগুলো হতে পারে, এভাবে ডিসিশন মেক করতে পারো। আর তুমিও যদি দেখো যে কোনো কিছু এভাবে করলে বা বেটার হবে, ইমিডিয়েটলি কমিউনিকেট উইথ মি, অর ইফ ইন কেস ইফ দেয়ার ইজ নো বাডি, আমি তোমাকে অথরাইজ করছি, ইউ ক্যান মেক এ ডিসিশন। সো সাম কাইন্ড অফ ক্লিয়ার ক্লিয়ার কমিউনিকেশন। আবার টোটাল ইন্টার কমিউনিকেশনটা কিভাবে হবে, এই যে প্রজেক্টের মধ্যে টিম মেম্বারদের টোটাল কমিউনিকেশনটা কিভাবে হবে, কখন কার সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে, ক্রাইসিস মুহূর্তে হাউ ফাস্ট উই ক্যান কমিউনিকেট, হাউ শুড উই কমিউনিকেট, যখন আমরা এটা করতে পারি তাহলে আমি সবচেয়ে বেটার ফিল করাতে পারবো। সো ওয়ান লিডার ইমপ্রুভ টিম পারফরমেন্স বাই সিম্পলি defining what I expect, what I don't expect, and what excellence looks like. অর্থাৎ আমি 3টে জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে হোয়াট আই এক্সপেক্ট ফ্রম দ্য টিম অর টিম মেম্বার, হোয়াট আই ডোন্ট এক্সপেক্ট, আমি কোন জিনিসগুলো চাই না, এবং হোয়াট কাইন্ড অফ এক্সেলেন্স অথবা এফিসিয়েন্সি আমি লাইক করি। ওকে, সো 3টা জিনিস অলওয়েজ ক্লিয়ার করতে হবে। ক্লারিফাই দ্য টাস্ক, কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং, এবং ক্রিয়েট চেক পয়েন্টস। এখানে ক্রিয়েট চেক পয়েন্টস বলতে সুপারভাইজ টাইমলি, কখন কখন এটাকে অডিট করতে হবে, সুপারভাইজ করতে হবে, এটা যেন করা হয়। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যাজ এ লিডার আমরা কিভাবে ক্লিয়ার এক্সপেকটেশন সেট করতে পারবো। ওকে, কিভাবে আমরা ক্লিয়ার এক্সপেকটেশন সেট করতে পারবো। ওই 3টে টেকনিকের কথা বলেছি, একজন রিপিট করতে বলছে। ক্লারিফাই দ্য টাস্ক, কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং, এবং ক্রিয়েট চেক পয়েন্টস। ক্লারিফাই দ্য টাস্ক, কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড ক্রিয়েট চেক পয়েন্টস। নাম্বার 4 যেটা, যে কমিউনিকেট উইথ ইম্প্যাক্ট, অর্থাৎ কিভাবে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে কমিউনিকেশনটা খুবই জরুরি। যেমন আমাদের রিসেন্টলি একটা প্রোগ্রাম হবে ঢাকায়, সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। ওয়াশিংটন ডিসি থেকে আমার সাথে আরেকজন ট্রেনার আসতেছেন, উনিও আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, উনি ওয়াশিংটনে একটা অর্গানাইজেশনের মালিক। তো উনিও আসতেছেন, এটা আমাদের আহ, জানুয়ারির, আমি এটা নিয়ে একটু করে আপনাদেরকে জানাবো, কথা বলবো। এটা জানুয়ারির 9 তারিখে হবে। সো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, কিন্তু যে কারণে আমি বলছি হঠাৎ করে মনে পড়ে গেল, চেঞ্জ ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অথবা যে কোনো প্রজেক্টে কমিউনিকেশন। দ্য ক্লিয়ার ইউ ক্যান কমিউনিকেট, দ্য বেটার ইউ উইল অ্যাচিভ, দ্য মোর ইউ উইল অ্যাচিভ। সো দ্যাটস সো ইম্পর্টেন্ট। তাহলে কমিউনিকেশন ইজ দ্য হার্ট বিট অফ টিম লিডারশিপ, communication is the heartbeat of
টিম লিডারশিপ, বিকজ রাইট কমিউনিকেশনটা যখন বন্ধ হয়ে যায়, কমিউনিকেশন চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলে, মানে এই যে হার্টবিট বন্ধ হয়ে গেলে যেন আপনি ডান মারা গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ বলতে শেষ হার্টবিটটা ফেরে। সো কমিউনিকেশন ইজ দ্য হার্টবিট অফ টিম লিডারশিপ। সো টিম ব্রেকস ডাউন নট বিকজ অফ ওয়ার্কলোড, বাট বিকজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা মিস ইনফরমেশন অথবা মিসকমিউনিকেশনের কারণে টিম বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকডাউন করে। আমরা অনেক সময় মনে করেছি যে কাজ থ্রো করছি, হ্যাঁ কাজ থ্রো করার কারণে একজন ওভারওয়েলম ফিল করতে পারে, কিন্তু যদি রাইট ওয়েতে সেই কাজগুলো ফ্লো করাতাম, কমিউনিকেট করতাম, তাহলে সে ওভারওয়েলম ফিল করতো না। অথবা তার এফিসিয়েন্সিটা, ওই প্রজেক্টটাতে যেহেতু তার স্পিড লাগবে, আমি যদি তার এফিসিয়েন্সিটা বাড়াতাম প্রজেক্টের আগে ট্রেন করে, তাহলে সে প্রিপেয়ার থাকতো। So it is so important that we need to make sure that we are focusing on. So team breaks down not because of the workload, it's because of the misunderstanding. So leaders must master the tone. এখন এই টোনটা খুবই ইম্পর্টেন্ট। একটা কথা বলা হয়, আমরা যখন কোনো কিছু কমিউনিকেট করি, সেখানে আমাদের ওয়ার্ড যেগুলো, সেগুলো শুধুমাত্র 7% প্রভাব ফেলে। বাকি প্রভাবটা হচ্ছে আপনি, আপনার টোন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কেয়ার, আপনার ইমোশন, আপনার কানেক্টিভিটি, অল দিস থিংস। তাহলে আপনার টোন বলে যে আপনি কি ওদেরকে কেয়ার করেন নাকি কেয়ার করেন না, ভালোবাসেন নাকি ভালোবাসেন না, আপনি কি তাদেরকে সাপোর্ট করবেন নাকি করবেন না, নাকি কাজের খাতিরে শুধুমাত্র ডোমিনেট করছেন। এটা আপনার গলার টোনটা বলে দেয়। যেমন আমি যে আপনাদেরকে এখানে ট্রেন করছি, আমি আসলে ট্রেনিংটা ভালোবাসি না বাসি, সেটা আপনারা ফিগার আউট করতে পারবেন আমার টোনের মধ্য দিয়ে। হ্যাঁ, আমার টোনের মধ্য দিয়ে আমি আসলে আপনাদেরকে হেল্প করার জন্য আসছি নাকি নিজেকে প্রমোট করার জন্য আসছি, এটা আপনারা ফিগার আউট করতে পারবেন। আমি চেষ্টা করি যে এটা আমি চেষ্টা করি যে ফ্রি এবং পেইড কোনো কোর্সের মধ্যে পার্থক্য না রাখার জন্য। যারা আমার সাথে জয়েন করেন, তারা ক্লোজলি থাকেন, তারা জানেন এখানে আমি আমাকে প্রমোট করছি না, যে কথাটা বলার চেষ্টা করছি। ওই যে কিছুক্ষণ আগে কনসিস্টেন্সির কথা বলেছি, এভরিহোয়ার ইউ হ্যাভ টু বি দ্য সেম, সেম you have to be the same you everywhere. So make sure. So leaders must master the tone এবং টাইমিং, কখন আসলে কথাটা বললে রাইট হবে। টাইমিং ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং ট্রান্সপারেন্সি, ক্লিয়ার ক্লিয়ার কমিউনিকেশন, কোনো মাইক্রো ম্যানেজিং না করে ক্লিয়ার কমিউনিকেশন করা। এবং গুড কমিউনিকেশন রিডিউসেস রিওয়ার্ক অ্যান্ড কনফ্লিক্ট, কারণ গুড কমিউনিকেশন হলে ডিফেক্ট বা কনফ্লিক্ট কম হয়, তখন এটা এফিসিয়েন্সিটা ইমপ্রুভ করে। তাহলে হাই ইম্প্যাক্ট কমিউনিকেশন যদি আপনি করতে চান, ফার্স্ট অফ অল বি ডিরেক্ট উইদাউট বিং হার্শ, অর্থাৎ হার্শ না হয়ে, কঠোর না হয়ে, রুড না হয়ে, বাট ডিরেক্ট কমিউনিকেশন করতে হবে। কারণ অনেক লিডার আবার কেউ কিছু মনে করতেছে, তখন সেক্ষেত্রে নিজেই কনফিউজ। একটা জিনিস খেয়াল রাখবেন, একজন লিডার, তার যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যাচাই করি, সেটা হচ্ছে যে বিষয়টা সে আমার সাথে শেয়ার করছে, যে ডেলিগেশনটা আমার সাথে করছে, যে কমিউনিকেশনটা আমার সাথে করছে, ওইটার উপরে সে নিজে কতটুকু কনফিডেন্ট। এটা যদি আমি দেখি যে আমার লিডার নিজেই কনফিউজড, নিজেই লেস কনফিডেন্ট, অথবা সে কোনো রকম আমাকে চাপাই দিতে চাচ্ছে নিজের উপর থেকে দোষটা চলে যাওয়ার জন্য, আই এম নট গোনা ফলো দ্যাট অর্ডার, অর ইভেন ইফ আই ডু, আই এম নট গোনা লাইক হিম, আই এম গোনা হেট হিম। So become very confident when you are speaking. It is so important. কারণ আমি যে আপনাকে যে বিষয়টা এখন পড়াচ্ছি, সেই বিষয়টা আমি জানি কিনা, সেটা আমার টোন, আমার বিহেভিয়ার, আমার কথাবার্তা বলায় আপনার, যখন আপনি টের পাবেন যে এই বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, যে বিষয়ে আপনাদেরকে পড়াতে আসছি, সেই বিষয়টা আপনারা ফলো করবেন না। ইটস ভেরি অবভিয়াস। তাহলে লিডারের কনফিডেন্সটা এবং ডিরেক্ট কমিউনিকেশন, স্ট্রেইট কমিউনিকেশন, বাট নট উইথ দ্য রুডনেস, উইথ কেয়ার, এটা করতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান পয়েন্ট। লিসেন ডিপলি বিফোর রেসপন্ডিং, স্পেশালি যদি ওয়ান অন ওয়ান কমিউনিকেশন বা ক্লোজ মিটিং হয়, সেখানে মনে রাখতে হবে যে যখন সেখানে আপনি যখন লিড দিচ্ছেন, শুধু 25% আপনি বলবেন, 75% আপনি শুনবেন, 4/3 শুনবেন, 1 শুধু বলবেন। এখন আমাদের দেশে একটা প্রবলেম আছে, আমাদের দেশে না, শুধু ভারতীয় উপমহাদেশে, আমরা বেশি বলতে চাই, বিশেষ করে যখন টিম লিড করতেছি, রাদার দেন লিসনিং।
সো লিসেন ডিপলি বিফোর রেসপন্ডিং এবং রিপিট কি মেসেজেস আনটিল ইট অ্যালাইন। এখন যখনই কোনো কিছু অবজার্ভ করবেন বাট রাইট ওয়েতে, এইগুলো রিপিট করবেন কি মেসেজগুলো, প্রাইভেটলি অথবা পাবলিকলি। অবশ্যই আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছি কোনটা প্রাইভেট হওয়া দরকার, কোনটা পাবলিক হওয়া দরকার, এটা খেয়াল রেখে আমাদেরকে কমিউনিকেশনটা করতে হবে, এটা মনে রাখতে হবে। সো এখন যেটা খেয়াল রাখতে হবে যে আমার টিম মেম্বাররা ডিসএগ্রি করবে সামটাইমস, এটা স্বাভাবিক। সামটাইমস যখনই তারা ডিসএগ্রি দেখানোর মতো, এখন ডিসএগ্রিটা কি সে আমাকে জাস্ট হিউমিলিয়েট করার জন্য, বা আমাকে, আমি বস বা আমি লিডার, আমাকে সে পছন্দ করে না বলে করছে, নাকি আসলে প্রয়োজনে করছে? তো আপনি টিমকে ওই কালচারটা ক্রিয়েট করতে হবে যাতে তারা ডিসএগ্রি করতে পারে, বাট রেসপেক্টফুলি। এটাও আবার ক্লিয়ার করে দিতে হবে, ডিসএগ্রি বাট রেসপেক্টফুলি। সো কনফ্লিক্ট শোস এনগেজমেন্ট, নট রেবেলিয়ন। এটা মনে রাখতে হবে, আমি যখন ডিসএগ্রি করছি, হেলদি কনফ্রন্টেশন করছি, এটা আমার এনগেজমেন্টটাকে আরো বাড়াবে। কারণ যখন দুজনের মধ্যে চমৎকার আলোচনা হবে প্রবলেমটা নিয়ে, রাদার দেন রেবেলিয়ন। কিন্তু আমি যখন তাদেরকে ডিসএগ্রি করতে দিব না, কথা বলতে দিব না, তখন কি হয়? রেবেলিয়ন হয়। রেবেলিয়ন মানে বিদ্রোহ। এটা রাজনৈতিক ক্ষেত্রেও দেখছি, কোম্পানির ভিতরেও দেখছি, সমাজও দেখছি, পরিবারেও প্রচুর বিদ্রোহ হচ্ছে যখন একজন সবাইকে ডমিনেট করে, রাইট? সো লিডার্স মাস্ট সেপারেট দ্য পার্সন ফ্রম দ্য প্রবলেম। যে যে প্রবলেমগুলো নিয়ে কাজ করবেন, এখানে যেন আপনার ব্যক্তিগত কোনো কিছু চলে না আসে। এখানে উই হ্যাভ টু সি প্রবলেম অ্যাজ এ প্রবলেম। যে আমার একজন বস বলেছিল, দ্য প্রবলেম ইজ নট বিটুইন দ্য ডেভিড অ্যান্ড চার্লস, দ্যাটস এ প্রবলেম, ওদের মধ্যে না প্রবলেম। সো ডোন্ট লুক এট দ্য পিপল, লুক এট দ্য প্রবলেম। ডোন্ট ফাইন্ড পিপলস ফল্ট। অফকোর্স এটা পরে দেখবেন, আপনাকে অনেক সময় ওয়ার্নিংও দিতে হবে, পানিশমেন্টও দিতে হবে, বাট ফার্স্ট দ্য প্রবলেম, নট দ্য পিপল। ফার্স্ট ইউ সলভ দ্য প্রবলেম, ইমপ্রুভ দ্য সিচুয়েশন, দেন থিঙ্ক অ্যাবাউট হু ডিড ইট। অফকোর্স আমরা ফিগার আউট করে ফেলবো যখন অ্যানালিসিস করব, কিন্তু ওইটা নিয়ে ওই মুহূর্তে পানিশমেন্টের আয়োজন করব না। দ্যাটস দ্য লাস্ট পার্ট, সেটাই বোঝানোর চেষ্টা করছি। সো মেক শিওর করতে হবে যে আমরা ইমোশনালি সেটেল ডাউন করছি, আমরা যেন জাজমেন্টাল না হই যখন কমিউনিকেট করছি, আমরা রিয়েল ইস্যুগুলো যেন আইডেন্টিফাই করি রাদার দেন মানে ইনসাল্টিং। এবং যখন আমি টিমের সাথে কাজ করব, আমরা রিলেশনশিপটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, যাতে আমরা উইন উইন একটা সিচুয়েশন হয়। অর্থাৎ এই প্রজেক্টটা করে বস, টিম, কোম্পানি যেন ফিল করে যে উই গট এনাফ, উই ডিড এনাফ। আবার এমপ্লয়ি যেন ফিল করে যে বাই ডুইং দিস প্রজেক্ট, বাই ফলোইং মাই বস, আই অলসো উইন, আই অলসো অ্যাচিভ সামথিং। এটা মনে রাখতে হবে। এখন নেক্সট পয়েন্টটা হচ্ছে হোল্ডিং পিপল অ্যাকাউন্টেবল। আমি অফকোর্স যখন আমি হিউম্যান সাইডের কথা বলছি, বাট এটার মানে নয় যে আমি দড়িটাকে একদম লুজ করে দিব। ওকে, আমাকে মেক শিওর করতে হবে যে আমি আমি আই এম হোল্ডিং পিপল অ্যাকাউন্টেবল। সো অ্যাকাউন্টেবিলিটি বিল্ড দ্য ট্রাস্ট, নট ফিয়ার। আবার অ্যাকাউন্টেবল যে করবেন, তার কাছ থেকে যে আপনি রিপোর্টটা চাইবেন, অথবা টাইমলি চাইবেন, অথবা আপনি যে সুপারভাইজ করবেন, সেটাও ক্লিয়ার কমিউনিকেশন তার সাথে হতে হবে। যেমন আমি আমার এমপ্লয়ীদেরকে আগেই বলে ফেলতাম, ফ্লোরে যাওয়ার আগে আমি তাদেরকে ট্রেন করেছি কয়েকবার, যে আমি ফ্লোরে এসে এসে ঘুরবো, আমি তোমাদের কাজ দেখবো, তোমরা কাজ করতেছো ওই সময় আমি তোমাদের দিকে তাকায় থাকবো। এটা মনে করবা না যে আমি বসগিরি করতেছি বা তোমাদেরকে আতঙ্কিত করতেছি, কারণ আমার কাজগুলো দেখার প্রয়োজন আছে। আমি মূলত আসি আমি নিজে শেখার জন্য, প্লাস সবসময় তোমাদের কাছাকাছি থাকি, যাতে যখন তোমাদের কোনো একটা ইস্যু হবে, তখন আই ক্যান টেক ওভার ইমিডিয়েটলি। এখানে তোমাকে অ্যাটাক করার জন্য নয়, আমি তোমার ভুল দেখলেও তোমার সাথে এটা রাইট ওয়েতে তোমার সাথে আলোচনা করব। সুতরাং তুমি কখনো কাজ করছো, এখন আমি এসে ওইদিকে কাজটার দিকে তাকিয়ে আছি, অনেক সময় তুমি কেন মনে করবে যে আমি তোমার কাজ অবজার্ভ করতেছি, বা তোমার উপরে সুপারভাইজ করতেছি, বা তোমার উপরে ওয়াচ করতেছি? এমনও তো হতে পারে যে ওই প্রসেসটা আমি শিখতে চাচ্ছি বলে ওইদিকে তাকিয়ে আছি। তো আমি ক্লিয়ার কমিউনিকেশন করে ফেলতাম আমার টিমের সাথে, যার কারণে আমার টিম আমাকে ভুল বুঝতো না, বিকজ আই হ্যাড অল দ্য কনভারসেশন ফর দ্যাট। সো অ্যাকাউন্টেবিলিটি। এখন
অ্যাকাউন্টেবিলিটি বিল্ড দ্য ট্রাস্ট। আপনি অ্যাকাউন্টেবল তাকে যখন অ্যাকাউন্টেবল করছেন, রিপোর্টটা আপনি চাচ্ছেন, এই যে ক্লিয়ার ডিসকাশন করা, তারপর ফলো থ্রু করা, এটার মাধ্যমে ট্রাস্টটা বিল্ড হবে। তবে মনে রাখতে হবে, যেটাই আপনি করছেন না কেন, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর ডুইং ইট রেসপেক্টফুলি। এই ওয়ার্ডটা যেন ভুলে না যায় কোনোভাবে, যে উই আর ডুইং ইট রেসপেক্টফুলি। সো উইক অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েটস রিজেন্টমেন্ট আর কেওস। যখন অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন আমিও হিউম্যান বিং, আমাকেও একজন কাজ দিয়ে যদি দেখে যে আমাকে কোনো সুপারভাইজ করছে না, আমি তখন পাওয়ার এক্সারসাইজ করব বা অবহেলা করব। ওই যে জর্জ অরওয়েল তার অ্যানিমাল ফার্ম বইয়ে একটা কথা লিখেছিলেন, পাওয়ার করাপটস, অ্যাবসলিউট পাওয়ার করাপটস অ্যাবসলিউটলি। যখন এজন্য ক্ষমতারও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। কারণ একজন যখন কমপ্লিটলি কোনো জবাবদিহিতার বাইরে থাকে, সেই মানুষটা সবচেয়ে বেশি কেওটিক হয়ে যায়, সবচেয়ে বেশি পরিমাণ মানে পাওয়ার এক্সারসাইজ করে। যেমন ইউএস গভর্নমেন্টের কথা বলি, এটা আমি পলিটিক্যাল ডিসকাশনের জন্য না, ওরা কিভাবে করছে। ওখানে নর্মালি গভর্নমেন্টের তিনটা ব্রাঞ্চ আছে, একটা একটা জুডিশিয়াল ব্রাঞ্চ, একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা প্রেসিডেন্টের সাথে, আর একটা হচ্ছে যে মানে পার্লামেন্টের যে যে ব্রাঞ্চটা। তো এখন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গা আলাদা, একটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চকে আটকিয়ে দিতে পারে। মানে কোনো কেউ সর্বময় ক্ষমতার অধিকারী না। যেমন মানে প্রত্যেকটা জিনিস ফ্লো করে যে একটা সিস্টেমের মাধ্যমে, যে কোনো জায়গায় এটা আটকে দিতে পারে। যেমন যদি পার্লামেন্ট কোনো একটা বিল পাস করাতে চাই, খুব ভালো কাজ করতে চাচ্ছে, অনেক সময় তো প্রেসিডেন্ট আছে যে প্রেসিডেন্ট ওই পার্লামেন্টের বা যারা মেজরিটি তাদেরকে পছন্দ করছে না। তো সেক্ষেত্রে যদি আবার পার্লামেন্ট তিন তিন ভাগের দুই ভাগ ভোট করে, তখন প্রেসিডেন্টের ভেটোকে ওভাররাইড করতে পারে। আবার সুপ্রিম কোর্ট চাইলে পার্লামেন্টের করা কাজকে মানে আটকে দিতে পারে। এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি, যার কারণে ইউএসএ তে অনেক প্রেসিডেন্ট আসছে, ভালো প্রেসিডেন্টও আসছে, ক্রেজি প্রেসিডেন্ট আসছে, বর্তমান প্রেসিডেন্ট নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু এখানে প্রেসিডেন্টকেও মানে অ্যাকাউন্টেবল, আপনি তো দেখেছেন আমাদের বর্তমান প্রেসিডেন্টকে কি পরিমাণ কোর্টে হাজিরা দিতে হয়েছে, যে মানে শুধু তার বিরুদ্ধে মামলা আফটার মামলা, মামলা আফটার মামলা, যেটা আমাদের দেশে আমরা স্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, রাজনৈতিক উদাহরণ দিচ্ছি না, আমি যেটা বলছি আপনার প্রতিষ্ঠানে এটা একটা অ্যাকাউন্টেবিলিটিটা এমন চার্টেড হইতে হবে যে সবাই সবার কাছে অ্যাকাউন্টেবল। বসও তার এমপ্লয়ির কাছে অ্যাকাউন্টেবল, এমপ্লয়ি বসের কাছে অ্যাকাউন্টেবল। ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু হ্যাভ অ্যান স্ট্যান্ডার্ড। সো আমাদের মনে রাখতে হবে, স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি থাকলে এটা ফেয়ারনেস ক্রিয়েট হবে, রেসপেক্ট হবে, আর কোম্পানিটা এবং টিম এবং প্রসেস স্টেবল হবে। তো এক্ষেত্রে আমাদেরকে বাউন্ডারিগুলো সেট করতে হবে, মানে আমাদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে, আমাদের প্রোগ্রেসগুলো ট্র্যাক করতে হবে, আমাদেরকে অনেস্ট এবং টাইমলি এবং নাইসলি আমাদেরকে ফিডব্যাক দিতে হবে। আমাদের কোনো একটা প্রবলেম হলে এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে, অবশ্যই আবার দ্য ওয়ার্ড রেসপেক্টফুলি, নাইসলি এটা অ্যাড্রেস করতে হবে। আমরা অনেক সময় কেউ কিছু মনে করে আমরা প্রবলেমটাকে, প্রবলেম ইজ লাইক ফায়ার, আগুন যেমন আপনি যত তাড়াতাড়ি আগুনকে নিয়ে কাজ করতে পারেন, যত তাড়াতাড়ি নিভানোর কাজ করতে পারেন, তত ধ্বংসযজ্ঞ কম করবে। এখন প্রবলেম ইজ লাইক দ্যাট। একটা শরীরে যেমন ফোড়া, এখানে হলো ছোট ফোড়া ছিল, আপনি এটা নিয়ে কোনো কাজ করলেন না, ডাক্তারের কাছে গেলেন না, অবহেলা করলেন 2-3 মাস। আমার আমার বন্ধু মারা গেছে, সে তার ডায়াবেটিস ছিল, পায়ের মধ্যে এরকম একটা ফোড়ার মতো হয়েছিল, এটাকে গুরুত্ব দেয়নি, ইয়া করতে করতে একবার পা কেটে ফেলেছে, পা কেটেও তারে বাঁচানো যায়নি। উইদিন কাপল অফ ইয়ার্স এর মধ্যে সে মারা যায়, কারণ সে খুব অবহেলা করতো প্রবলেমকে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে when we have a problem we have to make sure we have to address it very promptly. সো আমাদের যে লাস্ট পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে যখন when you have a win অথবা অ্যাচিভমেন্ট, সেলিব্রেট উইন্স অ্যান্ড রেকগনাইজ people. Celebrate wins and recognize people because people want to be recognized. আপনি চান না যে আপনার কাজের স্বীকৃতি দেওয়া হোক, আপনার পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হোক, আপনাকে টাকা বাড়িয়ে না দিক, ইনক্রিমেন্ট না দিক, অন্তত কাঁধে হাত রেখে বস বলুক ওয়েল ডান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অথবা বস আপনাকে বলুন আই এম সো অ্যাপ্রিসিয়েটিভ, অথবা সো আই অ্যাপ্রিসিয়েট ইউ, আই এম সো গ্রেটফুল টু ইউ। কালকে তুমি আমার সাথে ব্রেকফাস্ট করবে, কালকে সকালে হয়তো 500 টাকা খরচ হবে না, কিন্তু থিংস উইল চেঞ্জ বাই দ্যাট রেকগনিশন ইজ হিউম্যান ডেজায়ার।
মনে রাখতে হবে রেকগনিশন ইজ এ গ্রেট হিউম্যান ডিজায়ার। সো মেক শিওর করতে হবে যে রেকগনিশন যেন আমরা দেই, যেই ধরনের রেকগনিশন হোক, এটা ক্রেস দিবেন নাকি টাকা দিবেন নাকি কাঁধে হাত রেখে থ্যাংক ইউ বলবেন অথবা সবাইকে ডেকে ওই তার অ্যাচিভমেন্টটা শেয়ার করবেন, হোয়াট এভার রেকগনিশন, অথবা তার টেবিলের সামনে একটা ছোট্ট কাগজে থ্যাংক ইউ ফর ডুইং ওয়েল, থ্যাংক ইউ ফর অ্যাচিভিং দিস কাইন্ড অফ রেজাল্ট, এরকম একটা নোট সে আসার আগে তার টেবিলের উপরে রেখে আসবেন আপনার সিগনেচার করে। দেয়ার আর লট অফ ওয়েজ উই ক্যান রেকগনাইজ পিপল। সো অথবা তাকে একটা ট্রেনিং এর অপরচুনিটি দিতে পারেন যে তুমি এটা করার কারণে তোমাকে এটা অপরচুনিটিটা দিচ্ছি। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট, রেকগনিশন ইনক্রিজেস মোটিভেশন ইনসাইড দ্য পিপল, এবং এবং মোর দ্যান দ্য স্যালারি মোটিভেশনটা ইজ সো ইম্পর্টেন্ট। সো অ্যাপ্রিসিয়েশন ইজ সো ইম্পর্টেন্ট মোর দ্যান স্যালারি, এটা রিসার্চ বলছে। আপনার টাকা বাড়িয়ে দিচ্ছেও মানুষকে থ্যাংক ইউ বলা, মানুষকে কেয়ার করা, মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, এটা অনেক বেশি ইফেক্টিভ ভাবে কাজ করে। সো তাদের ইফোর্ট গুলো, তাদের ইমপ্রুভমেন্ট গুলো, তাদের কন্ট্রিবিউশন গুলো সেলিব্রেট করুন, এবং এটা এটা সেলিব্রেট করুন। অ্যাপ্রিসিয়েশন স্ট্রেংথ টিম লয়্যালটি, এগুলো রিসার্চের কথা। যারা, যে বস যত অ্যাপ্রিসিয়েট করে তার পিপল গুলো তার প্রতি তত বেশি পরিমাণ লয়াল থাকে। সেটা মনে রাখতে হবে। আমরা আজকে টপিক যেটা ডিসকাস করছি, দ্য আর্ট অফ ডিলিং উইথ টিমস, মনে রাখবেন এই টিমটা মেশিন না, দে আর হিউম্যানস। সো ইউ হ্যাভ টু কমিউনিকেট ইন এ হিউম্যান ওয়ে, in a productive way. So when people feel understood, যখন পিপল দেখে যে তাকে মানুষ বুঝতে পারছে এবং তাকে সেফটি দিচ্ছে, তাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে রেসপেক্টফুলি অ্যাকাউন্টেবল রাখতেছে এবং অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন দে বিকাম আনস্টপেবল। ওকে, সো এটা মনে রাখতে হবে যে আজকে থেকে আমরা যখন টিমকে লিড করব, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর ডুইং ইট কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে। সো আমরা একটা ছোট্ট ব্রেক নিব। ব্রেক নেওয়ার আগে আমি কিছু জিনিস একটু শেয়ার করতে চাই, প্লিজ চলে যাবেন না, বিকজ উই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, যে মানে সেশনটা। কারণ একটা ট্রেনিং এর সবচেয়ে বেস্ট সেশন হচ্ছে যে কোয়েশ্চেন আনসার, বিকজ সেখানে রিয়েল প্রবলেমগুলো ডিসকাস করা হয়।